রাত 11টা। ফুড ডেলিভারি বয় খাবার দিতে গেল। কোটিপতি মহিলা যা করলেন, মানবতা কেঁদে ফেলল। বন্ধুরা, এই গল্পটি দিল্লি শহরের কনট প্লেসের, যেখানে তখন ঘড়িতে রাত ঠিক 11টা বাজছিল। আর কনট প্লেসের জৌলুস দিনে যেমন দেখায়, রাতে ঠিক ততটাই ভারী মনে হচ্ছিল। উঁচু উঁচু বিল্ডিং, দামি ফ্ল্যাট, আর নিচে রাস্তায় ছুটে চলা জীবন। সেই ছুটে চলা জীবনের ভিড়ে একটি ছেলে ছিল, আদিত্যা। বয়স আনুমানিক 28 বছর। কাঁধে দায়িত্বের বোঝা, চেহারা ক্লান্ত, আর চোখে সেই নীরবতা যা কেবল দীর্ঘ সংগ্রামের পরেই আসে। আদিত্যা মূলত উত্তরপ্রদেশের হরদই জেলার বাসিন্দা ছিল। 4 বছর আগে সে স্বপ্ন নিয়ে দিল্লি এসেছিল। ভেবেছিল কাজ পাবে, পরিশ্রম করবে, জীবনটা একটা গতির মধ্যে চলে আসবে। কিন্তু দিল্লি তো আর সবাইকে বুকে টেনে নেয় না। কখনো হোটেলে কাজ করেছে, কখনো গোডাউনে বস্তা টেনেছে, কখনো রিক্সা চালিয়েছে, আবার কখনো মাসের পর মাস বেকার থেকেছে। এমন অনেক রাত গেছে যখন সে পেট ভরে খাবারও পায়নি। কখনো রাস্তার ধারে ঘুমিয়েছে, কখনো বন্ধুর ঘরের মেঝেতে। অবশেষে 1 বছর আগে সে ফুড ডেলিভারির কাজ পায়। কাজটা ছোট ছিল, কিন্তু সৎ পথে ছিল, আর এই কাজটাই তাকে কিছুটা শান্তি দিচ্ছিল। সেদিন রাতেও মোবাইলে একটা অর্ডার এলো। সাউথ দিল্লির কনট প্লেসের একটা প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট। অর্ডার ছিল একটা দামি রেস্তোরাঁ থেকে ডিনারের। দাম প্রায় 1500 টাকা। আদিত্যা রেস্তোরাঁ থেকে খাবার তুলল, ব্যাগ পিঠে ঝোলালো আর বেরিয়ে পড়ল। যখন সে সেই উঁচু বিল্ডিংয়ের সামনে পৌঁছালো, এক মুহূর্তের জন্য থমকে গেল। এত দামি জায়গা তার সবসময় অদ্ভুত লাগত। এখানকার নিস্তব্ধতাও যেন ধনীদের মতো। সে লিফট নিয়ে উপরে উঠল, ফ্ল্যাট নম্বর দেখল আর ডোরবেল বাজালো। কয়েক সেকেন্ড পর দরজা খুলল। সামনে দাঁড়িয়েছিলেন এক মহিলা, নেহা মালহোত্রা। বয়স আনুমানিক 26-27 বছর। ছিমছাম দামি ফ্ল্যাট, দামি পোশাক, কিন্তু চেহারায় এক অদ্ভুত অস্থিরতা। দরজা খুলতেই নেহা রেগে গেল। কি চাই? আদিত্য একটু চমকে উঠল, তারপর বলল, ম্যাম, আপনি খাবার অর্ডার করেছিলেন। নেহা যেন ভুলেই গিয়েছিল। সে বিরক্তির সুরে বলল, চাই না, চলে যাও। আদিত্য এই প্রথম এমন কোনো কাস্টমারের মুখোমুখি হল। সে শান্ত গলায় বলল, ম্যাম, খাবারটা নিয়ে নিন, আমি সময়ের আগেই এসেছি। নেহার গলার স্বর আরও চড়া হল, খাবার চাই না, নইলে এক্ষুনি খাবার তুলে ফেলে দেব। এটা শুনে আদিত্যের ভেতরে কিছু একটা ভেঙে গেল। সে হঠাৎ বলে উঠল, ম্যাম, যদি রাগ থাকে তবে আমাকে 2-4টে থাপ্পড় মারুন, কিন্তু খাবার ফেলবেন না, অন্যের অপমান করবেন না। যখন কষ্ট করে রোজগার করতে হবে তখন বুঝবেন। বাস, এই কথাটা নেহার গায়ে বিঁধল। তার চোখ রাগে লাল হয়ে গেল। বেশি কথা বলছো, সত্যি সত্যি থাপ্পড় মেরে দেব। আদিত্য দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে ম্যাম, অর্ডার ক্যান্সেল করে দিন, আমি চলে যাচ্ছি। নেহা ঠান্ডা গলায় বলল, ক্যান্সেল করব না। আদিত্য বুঝতে পারছিল না কি করবে। সে তর্ক করতে চায় না, শুধু কাজ শেষ করতে চায়। কিছুক্ষণ চুপ থাকার পর নেহা বলল, ঠিক আছে, ভেতরে এসো। আদিত্য ইতস্তত করল, কিন্তু খাবার নিয়ে ভেতরে গেল। নেহা টেবিলে প্লেট রাখল, খাবার বাড়ো। আদিত্য বলল, ম্যাম, এটা আমার কাজ নয়। নেহা তীক্ষ্ণ স্বরে বলল, এখনই তো বলছিলে অন্যের অপমান করো না। এখন একা খাবো না, হয় ফেলে দেব, নয়তো তুমিও খাও। আদিত্য চুপ হয়ে গেল। সে খাবার বাড়ল। দুজন অপরিচিত মানুষ একই টেবিলে বসে খাবার খেতে লাগল। আদিত্যের কাছে এসব অদ্ভুত লাগছিল। আর নেহা, তাকে ক্রমাগত চিন্তিত দেখাচ্ছিল। ফোনে মেসেজ, কল, অস্থিরতা। শেষমেশ আদিত্য জিজ্ঞেস করেই ফেলল, ম্যাম, আপনি ঠিক আছেন তো? নেহা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, যদি শুনতে পারো তো বলি। ঠিক এখান থেকেই সেই রাতের গল্প এক নতুন মোড় নিল। আর আদিত্যের কোনো ধারণাই ছিল না যে মহিলার সামনে সে বসে আছে সে নিজেই জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, আদিত্য নেহার দিকে তাকাল এবং প্রথমবারের মতো স্পষ্টভাবে অনুভব করল যে তার চোখের এই অস্থিরতা কোনো সাধারণ সমস্যা নয়, ওটা ভয়। এমন ভয় যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে মানুষকে ধীরে ধীরে ফোকলা করে দেয়। তার গলার স্বর কেড়ে নেয়, তার সিদ্ধান্তগুলোকে দুর্বল করে দেয় এবং তাকে প্রতি মুহূর্তে অরক্ষিত বোধ করায়। নেহা একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন সে তার বুকের ভেতর জমে থাকা বছরের পর বছর ধরে বয়ে চলা বোঝা একবারে বাইরে বের করে দিতে চায়। কিছুক্ষণ সে প্লেটে পড়ে থাকা খাবারের দিকে তাকিয়ে রইল। সেই খাবারের দিকে তাকিয়ে থাকলেও তার মনোযোগ অন্য কোথাও ছিল। যেন সেই প্লেটে সে তার ভেঙে যাওয়া জীবন, তার ভুল সিদ্ধান্ত এবং তার অসহায়ত্ব পরিষ্কার দেখতে পাচ্ছিল।
তারপর খুব ধীর এবং ক্লান্ত গলায় সে বলল যে সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আদিত্য চুপ রইল। সে মাঝখানে কিছুই বলল না, কারণ সে বুঝে গিয়েছিল যে এই মুহূর্তে নেহার কারও পরামর্শ বা সহানুভূতির প্রয়োজন নেই। তার শুধু এমন একজন মানুষ প্রয়োজন যে বাধা না দিয়ে, বিচার না করে তার পুরো কথা শুনতে পারে। নেহা বলতে থাকল যে তার বিয়ে ৩ বছর আগে হয়েছিল এবং তার স্বামীর নাম রোহিত মালহোত্রা। আদিত্য শুধু আলতো করে মাথা নাড়ল। সে কোনো প্রশ্ন করল না, কারণ সে জানত যে গল্পটা এখনও অনেক দূর যাবে। নেহা জানালো যে বিয়ের আগে সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল। রোহিত নিজেকে শেয়ার মার্কেটের এক্সপার্ট বলত, খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলত যে বাস অল্প কিছু টাকা পেলে সে জীবন বদলে দেবে এবং তারা দুজন অনেক এগিয়ে যাবে। কিন্তু এসব কথা পরে মিথ্যে প্রমাণিত হয়। তার গলার স্বরে এখন হালকা তিক্ততা মিশে গিয়েছিল, সেই তিক্ততা যা তখন জন্ম নেয় যখন বিশ্বাস ভাঙে এবং মানুষ নিজেকে প্রতারিত মনে করে। সে জানালো যে তার বাবা মা সরকারি স্কুলের শিক্ষক ছিলেন, অত্যন্ত সৎ এবং সাধারণ জীবনযাপন করা মানুষ। সে তাদের একমাত্র মেয়ে ছিল এবং তারা রোহিতের কথায় বিশ্বাস করেই তার বিয়ে ঠিক করেছিল। তাদের মনে হয়েছিল ছেলে শিক্ষিত, তাই দায়িত্ববানও হবে। আদিত্যের আঙুলগুলো প্লেটের কোণায় শক্ত হয়ে চেপেছিল। সে চুপচাপ শুনছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা ভারী হয়ে উঠছিল। নেহা আরও জানালো যে বিয়ের পরে আসল সত্য সামনে আসে। রোহিতের উপর ৩০-৪০ লাখ টাকার ঋণ ছিল। সে জানালো যে তার বাবা বিয়েতে ১০ লাখ টাকা গাড়ির জন্য দিয়েছিলেন, আর রোহিত বলেছিল যে আরও কিছু টাকা মিলিয়ে বড় গাড়ি নেবে। কথা বলতে বলতে নেহার মুখে হালকা হাসির রেখা ফুটে উঠল, কিন্তু সেই হাসি খুশির ছিল না, সেটা ছিল ক্লান্তির, নিজের উপর রাগের এবং নিজের অসহায়ত্বের। সে বলল যে ৪ মাস পর যখন তার সন্দেহ হল, তখন সে নিজে কোম্পানিতে ফোন করল এবং তখন জানতে পারল যে গাড়ির কোনো বুকিংই ছিল না। সেই মুহূর্তে ঘরে এমন এক নিস্তব্ধতা নেমে এলো যে আদিত্য নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। নেহার গলা ভারী হয়ে এলো যখন সে বলল যে যখন সে রোহিতকে প্রশ্ন করেছিল, তখন প্রথমবারের মতো সে তার গায়ে হাত তোলে। এটা শুনেই আদিত্যের শ্বাস আটকে গেল। সে কিছু বলতে পারল না। নেহা জানালো যে এরপর রোহিত কাঁদতে শুরু করে, অনুনয় বিনয় করতে থাকে এবং বলতে থাকে যে যদি টাকা না দেওয়া হয় তবে তার জান চলে যাবে। কথা বলতে বলতে নেহা চোখ বন্ধ করে ফেলল, যেন সে সেই স্মৃতিগুলো থেকে কিছুক্ষণের জন্য দূরে পালিয়ে যেতে চায়। সে বলল যে সে রোহিতের সব ঋণ শোধ করে দিয়েছিল, এটা ভেবে যে হয়তো তার ভুল হয়েছে এবং এখন সে শুধরে যাবে, এখন বুঝবে যে জীবনটা জুয়া খেলা নয়। কিন্তু আদিত্য খুব ধীর গলায় বলল যে সে শুধরোয়নি, আর নেহা মাথা নেড়ে তার কথায় সায় দিল। সে জানালো যে রোহিত আবার সেই একই ভুল করে এবং ১০-১৫ লাখ টাকা আবার ডুবিয়ে দেয়। এখন তার গলায় ব্যথা স্পষ্টভাবে ফুটে উঠছিল, এমন ব্যথা যা বারবার বিশ্বাস ভাঙলে তৈরি হয়। নেহা বলল যে এবার সে পরিষ্কার বলে দিয়েছিল যে এখন সে ১ টাকাও দেবে না, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ সে অনেকগুলো দীর্ঘমেয়াদী বীমা পলিসি করিয়ে রেখেছিল, যার মোট অঙ্ক কয়েক কোটিতে পৌঁছাত। আদিত্য সব বুঝে গিয়েছিল, কিন্তু যে কথাটা সে এরপর শুনতে যাচ্ছিল তার জন্য সে পুরোপুরি প্রস্তুত ছিল না। নেহা ভারী মন নিয়ে বলল যে বিয়ের পর সে রোহিতকে সেই সব পলিসির নমিনি বানিয়ে দিয়েছিল, আর কথা বলা মাত্রই ঘরের বাতাস আরও ভারী হয়ে উঠল। নেহা জানালো যে প্রথমবারের মতো তার উপর গুলি চালানো হয়েছিল, কিন্তু সে বেঁচে গিয়েছিল, আর দ্বিতীয়বার রেস্তোরাঁয় হামলা হওয়ার কথা ছিল। এখন আদিত্য সব ঘটনাগুলো জোড়া লাগতে পরিষ্কার দেখতে পাচ্ছিল। নেহা বলল যে সেই সন্ধ্যায় পুলিশ এসেছিল এবং রোহিতকে হেফাজতে নিয়ে গিয়েছিল, আর পরে এক কনস্টেবল তাকে ফোন করে জানিয়েছিল যে তাকে মারতে চেয়েছিল সে আর কেউ নয়, বরং তার নিজের স্বামী ছিল। আদিত্যের মাথা শূন্য হয়ে গেল। সে কিছুক্ষণ নেহার দিকে তাকিয়ে রইল। তারপর নেহা বলল যে যখন আদিত্য দরজায় এসেছিল তখন সে নিজের সঙ্গে লড়ছিল। ভয়, রাগ এবং ভেঙে পড়া সব একসঙ্গে তার ভেতরে চলছিল। আদিত্য মাথা নিচু করল এবং ধীর গলায় ক্ষমা চাইল যে সে কিছুই জানত না। নেহার চোখে প্রথমবারের মতো নম্রতা এলো এবং সেও তার কাছে ক্ষমা চাইল যে সে তাকে অকারণে ধমক দিয়েছে। কিছুক্ষণ দুজন চুপ করে বসে রইল। তারপর নেহা বলল যে আজকের রাতটা তার জন্য খুব ভারী। তার বাবা মা এত রাতে আসতে পারবেন না এবং তার খুব ভয় করছে। একটু সাহস সঞ্চয় করে সে আদিত্যকে বলল যে যদি সে চায় তবে আজ এখানেই থাকতে পারে। আদিত্য চমকে গেল। সে ম্যাম বলতে চাইল, কিন্তু নেহা তাকে থামিয়ে দিয়ে বলল যে আজ যেন তাকে নেহা বলে ডাকে। আদিত্য দীর্ঘশ্বাস ফেলল এবং সম্মতিতে মাথা নাড়ল। রাতটা খুব দীর্ঘ ছিল,
একটা 2 বিএইচকে ফ্ল্যাট, এক ঘরে নেহা আর অন্য ঘরে আদিত্য। ঘুম দুজনের চোখ থেকেই অনেক দূরে ছিল। সকাল হতেই নেহার বাবা মা এলেন, তারপর থানা, জবানবন্দি এবং তদন্তের পালা চলল। আদিত্য সারা দিন তার সঙ্গে রইল, চুপচাপ, কিছু না বলে, একটা আশ্রয়ের মতো। কয়েকদিন পর রোহিত তার অপরাধ স্বীকার করল এবং তাকে জেলে পাঠানো হলো। জীবন ধীরে ধীরে এগোতে লাগল, কিন্তু এখন তারা আর একা ছিল না। ফোনে কথা হতে লাগল, কখনো কফিতে দেখা, কখনো দীর্ঘ পথ হাঁটা। দুটি ভিন্ন জগতের মানুষ ধীরে ধীরে একে অপরকে বুঝতে শুরু করল। আর এই বোঝাপড়ার মাঝেই একদিন নেহা সেটা বলে দিল যে, যা আদিত্য কখনো কল্পনাও করেনি, যে সে তাকে ভালোবেসে ফেলেছে। আর এটা শুনে আদিত্য স্তব্ধ হয়ে গেল। নেহার এই শব্দগুলো আদিত্যের কানে ঢুকল ঠিকই, কিন্তু মস্তিষ্কে পৌঁছতে সময় লেগে গেল। যেন কেউ হঠাৎ তার চিন্তার গতি থামিয়ে দিয়েছে। সে চুপ করে দাঁড়িয়ে রইল, দৃষ্টি নিচু, নিঃশ্বাস কিছুটা ভারী। এমন নয় যে সেই কথাটা কখনো ভাবেনি। মনের কোনো এক কোণে এই চিন্তা কখনো কখনো আসতো অবশ্যই, কিন্তু সেটা মুখে আনার সাহস সে কখনো করেনি। ম্যাম। আদিত্যের মুখ থেকে শুধু এটাই বেরোল, যেন শব্দগুলো ওখানেই আটকে গেছে। নেহা হালকা হাসল। সেই হাসিতে না ছিল অহংকার, না ছিল তাড়াহুড়ো, শুধু সরলতা ছিল। নেহা, সে পুনরাবৃত্তি করল, এখন আর ম্যাম নয়। আদিত্য মাথা নিচু করে নিল। তার ভেতরে অনেক কিছু চলছিল, ভয়, সংকোচ এবং এক অজানা বোঝা। আপনি, তুমি। সে আটকে গেল, তারপর কোনো রকমই নিজেকে সামলে নিয়ে বলল, তুমি আমার অবস্থা জানো। নেহা চুপ রইল, কারণ সে বলার জন্যে নয়, শোনার জন্যে প্রস্তুত ছিল। আদিত্য ধীর গলায় বলল যে সে সামান্য ফুড ডেলিভারি করে, মাসে খুব কষ্ট করে 15-16 হাজার টাকা বাঁচে। না আছে বাড়ি, না জমি, না কোনো বড় নাম বা পরিচিতি। সে এক মুহূর্ত থেমে বলল, আর তুমি? নেহা একজন উচ্চশিক্ষিত, রোজগেরে, স্বাধীন মহিলা, যার জগৎ তার চেয়ে অনেক আলাদা। নেহা তার দিকে তাকালো, একদম সোজা, কোনো দ্বিধা ছাড়াই, এবং শান্ত স্বরে বলল, আর তুমি একজন সৎ মানুষ, যে তাকে সেই রাতে একজন মহিলা নয় বরং একজন মানুষের মতো দেখতে পেয়েছিল। আদিত্য চোখ তুলে তাকালো। প্রথমবারের মতো তার দৃষ্টি নেহার চোখের সঙ্গে মিলল। নেহা বলল যে সেই রাতে যখন তার স্বামী জেলে যাচ্ছিল, তার জীবন ভেঙে পড়ছিল এবং সে নিজেরই ঘরে ভয়ে কুকুরে ছিল, তখন আদিত্য সেখানে ছিল। আদিত্য ধীরে বলল যে ওটা তার কর্তব্য ছিল, কিন্তু নেহা মাথা নেড়ে বলল, না, ওটা তোমার স্বভাব ছিল। ঘরে কিছুক্ষণ নিস্তব্ধতা রইল, এমন নিস্তব্ধতা যেখানে শব্দের প্রয়োজন হয় না। তারপর আদিত্য ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কিন্তু লোকে কি বলবে? নেহা হালকা শ্বাস নিল এবং বলল, লোকে তো তখনও বলেছিল যখন আমি ভুল মানুষকে বিয়ে করেছিলাম, তখনও বলেছিল যখন আমি তাকে ছেড়েছিলাম, আর এখন যদি সঠিক মানুষ বেছে নিই, তবেও বলবে। আদিত্য চুপ হয়ে গেল। নেহা পরিষ্কার বলল যে সে তাকে বাধ্য করছে না, শুধু সত্যিটা বলছে। সেদিন কথা ওখানেই থেমে গেল, কিন্তু এরপর দিনগুলো আর থামল না। ফোনে কথা বাড়তে লাগল, কখনো অফিস থেকে ফেরার পথে, কখনো আদিত্যের ডেলিভারির ফাঁকে। নেহার কাছে আদিত্যের সরলতা ভালো লাগত। সে কোনো ভান ছাড়াই হাসত, কোনো লোক দেখানো ছাড়াই কথা বলত। আর আদিত্যের জন্যে নেহা কোনো ধনী মহিলা ছিল না, সে ছিল একজন ভেঙে যাওয়া কিন্তু শক্ত মনের মহিলা। 2 মাস এভাবেই কেটে গেল। এক সন্ধ্যায় নেহা আদিত্যকে কফিতে ডাকল এবং বলল যে সে তার বাবা মায়ের সঙ্গে কথা বলতে চায়। আদিত্য ঘাবড়ে গেল এবং জিজ্ঞেস করে বসল, এখনই? নেহা বলল, হ্যাঁ, আর দেরি করা যায় না। পরের রবিবার নেহা তার বাবা মায়ের বাড়ি পৌঁছল, সাউথ দিল্লির সেই শান্ত এলাকা। ড্রয়িং রুমে বসে সে সব কিছু পরিষ্কার বলে দিল যে সে আদিত্যকে বিয়ে করতে চায়। তার বাবা চশমা খুলে রাখলেন, মায়ের চোখ ভরে এলো। মা জিজ্ঞেস করলেন, কি কমতি ছিল? নেহা বলল, কমতি ছিল না, ভুল মানুষ ছিল। বাবা বললেন, আদিত্য ডিভোর্সি? নেহা উত্তর দিল, আমিও তো ডিভোর্সি। যখন বাবা বললেন যে সে তার সমকক্ষ নয়, তখন নেহা প্রথমবারের মতো গলা উঁচিয়ে বলল, সমকক্ষ টাকা দিয়ে হয় না, মানবতা দিয়ে হয়। মা চুপচাপ কাঁদছিলেন। বাবা আবার জিজ্ঞেস করলেন, লোকে কি বলবে? নেহা ক্লান্ত গলায় বলল, লোকের কারণে আমি প্রথম বিয়েটা করেছিলাম, এবার আর নয়। কয়েকদিন ধরে তর্ক চলল, অনেকবার নেহা কাঁদল, অনেকবার বাবা মা চুপ রইলেন। আদিত্য এসব থেকে দূরে ছিল, কিন্তু সে সব জানত, আর সে নিজের সঙ্গে লড়ছিল যে সে কি নেহাকে সুখে রাখতে পারবে, আর কি তার জগতে ফিট হতে পারবে।
একদিন সে নেহাকে বলল যে যদি তার মা বাবা রাজি না হন তবে সে সরে যাবে। নেহা তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি এমন করবে? আদিত্য বলল যে সে তাকে আর কষ্ট দিতে চায় না। নেহা তার হাত ধরল এবং বলল যে সে জীবনে অনেক কিছু হারিয়েছে, কিন্তু এবার নিজেকে হারাবে না। ধীরে ধীরে বাবা মায়ের রাগ কমল, বন্ধুরা বোঝাল, আত্মীয়রা নাক গলাল। কেউ বলল ছেলেটা ভালো, কেউ বলল মনের দিক থেকে পরিষ্কার। অবশেষে একদিন নেহার মা বললেন, যদি এটা তাকে শান্তি দেয় তবে আমরা সাথে আছি। নেহা কেঁদে ফেলল। আদিত্য যখন এই খবর পেল সে অনেকক্ষণ কিছু বলতে পারল না, শুধু এটুকুই জিজ্ঞেস করতে পারল, সত্যি? নেহা হাসতে হাসতে বলল, হ্যাঁ। সেই রাতে আদিত্য অনেক দিন পর শান্তিতে ঘুমাল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ সমাজের সিলমোহর, আইনি প্রক্রিয়া এবং অতীতের সম্পর্কের ছায়া এখনও সামনে ছিল। আর এসবের মাঝেই একদিন বিয়ের তারিখ ঠিক হল, আর এখান থেকেই তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছিল। নেহা আর আদিত্য দুজনেই জানত যে এই সম্পর্ক শুধু দুটি মনের নয়, বরং এটা সমাজ, চিন্তাধারা আর পরিস্থিতির বিরুদ্ধে লড়ার এক পরিষ্কার সিদ্ধান্ত। এমন সিদ্ধান্ত যেখানে ভালোবাসার পাশাপাশি সাহসও দরকার। নেহার বাবা মা সম্মতি তো দিয়েছিলেন, কিন্তু তাদের মনের ভয় পুরোপুরি যায়নি, কারণ তারা তাদের মেয়েকে আগেও ভাঙতে দেখেছেন। ছেলেটা ভালো, নেহার মা প্রায়ই বলতেন, কিন্তু দুনিয়াটা খুব নিষ্ঠুর। আর নেহা এই কথাটা বুঝত, কারণ মা তাকে আগেও যন্ত্রণায় ভেঙে পড়তে দেখেছেন, আর এখন তিনি তাকে দ্বিতীয়বার কোনো ঝুঁকিতে ফেলতে চান না। অন্যদিকে আদিত্যের নিজস্ব জগৎ ছিল, হারদইয়ের তার ছোট গ্রাম, খড়ের ঘর, মায়ের নুয়ে পড়া কোমর আর বাবার পুরনো কাশি, যা প্রতি শীতে আরও গভীর হয়ে যেত। যখন আদিত্য বাড়ি ফোন করল এবং বলল যে সে বিয়ে করতে যাচ্ছে, তখন কিছু মুহূর্ত সন্নাটা রইল। তারপর বাবা জিজ্ঞেস করলেন, মেয়ে কি করে? আদিত্য খুব ধীরে বলল, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ফোনের ওই প্রান্তে যেন শ্বাস আটকে গেল। বেটা, মায়ের গলা কেঁপে উঠল, সে তোমাকে মেনে নেবে? এই প্রশ্নের উত্তর আদিত্যের কাছেও ছিল না, কারণ এই প্রশ্নটাই সে নিজেকেও জিজ্ঞেস করছিল। গ্রামে কথা ছড়াতে দেরি হল না। কেউ বলল শহরের মেয়ে, কেউ বলল ডিভোর্সি, কেউ বলল রোজগেরে মেয়ে, কাল ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আর এই সব কথা কোনো না কোনোভাবে আদিত্যের কানে পৌঁছাতই। প্রথমবারের মতো সে নিজের সিদ্ধান্ত নিয়ে ভয় পেতে শুরু করল, এমন ভয় যা মানুষকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। এক সন্ধ্যায় সে নেহার সঙ্গে দেখা করতে গেল। নেহা বারান্দায় দাঁড়িয়েছিল। সে আদিত্যকে দেখেই জিজ্ঞেস করল, কি হয়েছে? আদিত্য সত্য লুকাল না। সে বলল যে তার বাড়ির লোকের ভয় লাগছে, আর সঙ্গে এটাও স্বীকার করল যে তারও নিজের ভয় লাগছে। নেহা চুপচাপ শুনল। তারপর সে জিজ্ঞেস করল, ভয় কিসের? আদিত্য বলল যে তার মনে হয় সে নেহার দুনিয়ায় ছোট হয়ে যাবে। নেহা তার দিকে তাকাল। তার চোখে না ছিল অহংকার, না ছিল উচ্চতার অনুভূতি, শুধু সত্য ছিল। সে বলল, আমার দুনিয়ায় আসার জন্য আদিত্যকে বড় হওয়ার দরকার নেই, শুধু খাঁটি থাকাই যথেষ্ট। তবুও প্রশ্ন শেষ হল না। বিয়ের আগে নেহাকে আদালতের অনেক চক্কর কাটতে হল। ডিভোর্সের শেষ আইনি কাজ, বীমা পলিসির নমিনি বদলানো এবং পুরনো সম্পর্কের প্রতিটি বাঁধন, আইনি এবং মানসিক, উভয়ভাবেই ছেঁড়া। প্রতিটি সইয়ের সঙ্গে তার মন আরও ভারী হয়ে উঠছিল, যেন প্রতিটি কাগজ তার গত হওয়া যন্ত্রণার সাক্ষ্য দিচ্ছে। একদিন আদালতের বাইরে এসে রোহিতের মাকে দেখল, বৃদ্ধা, ক্লান্ত এবং পুরোপুরি ভেঙে পড়া। তিনি বললেন যে তার ছেলে পাপ করেছে, কিন্তু নেহার জীবনও ধ্বংস হয়েছে। নেহা চুপ রইল, কারণ সে জানত যে দয়া এবং ক্ষমা দুটি আলাদা জিনিস। এদিকে আদিত্য নিজের কাজে আরও ডুবে গেল। সে বেশি অর্ডার নিতে লাগল, গভীর রাত পর্যন্ত কাজ করত, কারণ সে টাকা জমাতে চাইছিল, অন্তত বিয়ের খরচ নিজের দমে করতে চাইছিল। নেহা তাকে বারণ করল এবং পরিষ্কার বলল যে তার কোনো লোক দেখানো চাই না, শুধু আদিত্যকে চাই। কিন্তু আদিত্য মানল না। সে বলল যে সে তার বোঝা হতে চায় না। বিয়ের ঠিক 2 মাস আগে আরও এক সমস্যা সামনে এলো। রোহিতের কেসের শুনানি দ্রুত হয়ে গেল। মিডিয়া খবর পেয়ে গেল এবং খবরের কাগজে ছাপা হতে লাগল, বীমার টাকার জন্য স্ত্রীকে হত্যার ছক। নেহার ছবি আর আদিত্যের পরিচয় সব কিছু সামনে আসতে লাগল। আদিত্যের অফিসের কিছু লোক ফিসফিস করতে লাগল। কেউ বলল, এ তো ওই লোকটা না।
কেউ বলল বড়লোক বউওয়ালা। একদিন এক কাস্টমার খোঁটা দিয়ে বলল যে এখন তো ওর কপাল খুলে গেছে। আদিত্য চুপ রইল, কিন্তু ভেতর থেকে পুরোপুরি ভেঙে গেল। সেদিন রাতে সে নেহাকে বলল যে যদি তার কারণে নেহার লজ্জা হয় তবে তারা থেমে যেতে পারে। নেহার রাগে তার দিকে তাকালো এবং বলল যে তার লজ্জা সেই লোকটাকে নিয়েছিল যে তাকে মারতে চেয়েছিল, আদিত্যকে নিয়ে নয়। সে আদিত্যের হাত ধরে বলল যে তারা এত সহ্য করেছে, এখন আর পিছু হটবে না। ধীরে ধীরে সময় এগোল এবং নেহার বাবা মা ছোট এবং সাদামাটা বিয়ের সিদ্ধান্ত নিলেন। কোনো জাঁকজমক নয়, কোনো লোক দেখানো নয়, শুধু কিছু আত্মীয়, কিছু বন্ধু এবং অনেকখানি সততা। বিয়ের তারিখ ঠিক হল 18ই জুলাই। আদিত্য প্রথমবারের মতো স্যুট পরে আয়নার সামনে দাঁড়াল এবং নিজেকে চিনতে পারল না। সে নিজেকেই প্রশ্ন করল, এ কি আমি? বিয়ের দিন মন্দিরে হালকা বৃষ্টি হচ্ছিল। নেহা লাল শাড়িতে শান্ত এবং স্থির দেখাচ্ছিল। তার চোখে ভয় ছিল না, শুধু বিশ্বাস ছিল। যখন সে আদিত্যের দিকে তাকাল তখন যেন সবকিছু সঠিক মনে হতে লাগল। 7 পাক শুরু হল এবং প্রতি পাকের সঙ্গে দুজনের মনে অতীত ঘুরতে লাগল। ক্ষুধা, ভয়, প্রতারণা, গুলি, জেল এবং একাকিত্ব। আর তারপর এসবের মাঝেই এক নতুন প্রতিশ্রুতি। যখন সিঁদুর পরানো হল, নেহার চোখ ভরে এল। আদিত্য ধীরে বলল, এখন কেউ তোমাকে ছুঁতেও পারবে না। নেহা উত্তর দিল, এখন আমরা দুজন আছি। বিয়ের পর দুজনে একটা ছোট ফ্ল্যাট নিল, নতুন ঘর, নতুন ভয় এবং নতুন আশা। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ জীবন বিয়ের পর পরীক্ষা নেওয়া বন্ধ করে না, আর পরবর্তী পরীক্ষা তাদের জন্য অপেক্ষা করছিল। দেখতে দেখতে নেহা আর আদিত্যের বিয়ের 3 মাস হয়ে গিয়েছিল। দিল্লির সেই কোলাহলে, সেই দ্রুত গতির জীবনের মাঝে দুজনে এক সাধারণ সংসার গড়ে তুলেছিল, যেখানে লোক দেখানোর চেয়ে শান্তি বেশি ছিল এবং দৌড়ঝাঁপের চেয়ে স্থিতি বেশি ছিল। সকালে আদিত্য তাড়াতাড়ি উঠত এবং নেহা তার জন্য চা বানাত। না কোনো চাকর ছিল, না কোনো বিলাসিতা, না কাউকে প্রভাবিত করার চেষ্টা। প্রথমবারের মতো নেহার সত্যিই মনে হল যে সে কারো সামনে নিজেকে প্রমাণ করার দৌড়ে নেই, বরং নিজের জীবনটা বাঁচছে। আদিত্য এখনও ফুড ডেলিভারি করত, কিন্তু তার হাঁটার ভঙ্গিতে পরিবর্তন এসেছিল। এখন সে আর কুঁজো হয়ে হাঁটত না। নেহা অনেকবার তাকে বলেছিল যে সে চাইলে তাকে এই কাজ ছাড়িয়ে দিতে পারে, কিন্তু আদিত্য প্রতিবার একটাই উত্তর দিত যে সে ছাড়বে, কিন্তু নিজের দমে। নেহা এই কথাটা বুঝত, কারণ সে জানত যে আদিত্যের সম্মান তার পরিশ্রমে নিহিত, অন্য কারো সাহায্যে নয়। একদিন আদিত্য তাকে বলল যে সে একটা কোর্সে ভর্তি হয়েছে। নেহা চমকে উঠল এবং জিজ্ঞেস করল, কোন কোর্স? আদিত্য জানাল যে সে ওয়্যারহাউস ম্যানেজমেন্ট এবং লজিস্টিক্স শিখছে। নেহা মুচকি হাসল, তার নিজের সিদ্ধান্তের ওপর ভেতর থেকে গর্ব হল। ধীরে ধীরে জীবন ট্র্যাকে আসতে লাগল, কিন্তু কিছু ছায়া এমন হয় যা পিছু ছাড়ে না। রোহিতের কেস এখন শেষ পর্যায়ে ছিল। আদালতে জবানবন্দি হতো, সাক্ষী ডাকা হতো এবং নেহা প্রতি শুনানিতে যেত। মাঝে মাঝে আদিত্যও তার সঙ্গে থাকত। একদিন আদালতের বাইরে এক সাংবাদিক প্রশ্ন করল যে আপনার কি মনে হয় না যে একজন গরিব ছেলেকে বিয়ে করে আপনি নিজের স্ট্যাটাস নামিয়ে ফেলেছেন? নেহা ওখানেই থমকে গেল। আদিত্যের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। নেহা ক্যামেরার দিকে তাকালো এবং খুব শান্তভাবে বলল, আমি আমার স্ট্যাটাস বদলাইনি, আমি আমার জীবন বাঁচিয়েছি। আর এটা বলে সে আদিত্যের হাত ধরে সেখান থেকে চলে গেল। সেদিন রাতে আদিত্য অনেকক্ষণ চুপ করেছিল। সে বলল যে যদি নেহার তার সঙ্গে থাকার কারণে এমন প্রশ্ন সহ্য করতে হয় তবে হয়তো। কিন্তু নেহা তার কথা কেটে দিল। সে বলল যে সে গুলির হাত থেকে বেঁচে এসেছে, এখন আর প্রশ্নের ভয় পায় না। কয়েক সপ্তাহ পর রায় এলো। রোহিতকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। নেহা আদালতে দাঁড়িয়েছিল, তার মন ভারী ছিল, কিন্তু চোখে জল ছিল না। সে কোনো জয়ের উৎসব করল না, শুধু একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। বাড়ি ফিরে সে আদিত্যকে বলল যে আজ প্রথমবারের মতো তার মনে হল যে এখন সত্যি সত্যি সব বিপদ কেটে গেছে। সেদিন রাতে দুজনে অনেকক্ষণ জেগে রইল, বেশি কথা না বলেই, কারণ কখনো কখনো নিস্তব্ধতা শব্দের চেয়েও বড় হয়। সময় এগিয়ে গেল। আদিত্য তার কোর্স শেষ করল এবং একটা প্রাইভেট লজিস্টিক্স কোম্পানিতে সুপারভাইজারের চাকরি পেয়ে গেল। বেতন খুব বেশি ছিল না, কিন্তু স্থায়ী ছিল। প্রথম স্যালারি সে নেহার হাতে রাখল এবং বলল, এটা আমার পরিশ্রম। নেহার চোখ ভরে এলো এবং সে উত্তর দিল, এটা আমার জয়।
1 বছর পর নেহা চাকরি বদলাল এবং ওয়ার্ক ফ্রম হোম বেছে নিল। এখন সে বেশি সময় বাড়িতেই থাকে, দুজনে মিলে রান্না করে, কখনো কখনো ঝগড়াও হয়, কিন্তু এখন সেই ঝগড়ায় ভয় ছিল না। এক সন্ধ্যায় নেহা হাসতে হাসতে বলল যে যদি আমাদের জীবন একটা গল্প হতো তবে লোকে বলতো যে ভাগ্য ছাদ ফুঁড়ে দিয়েছে। আদিত্য হাসল এবং বলল, ছাদ নয়, সাহস ফুঁড়েছে। কয়েক মাস পর নেহা জানতে পারল যে সে মা হতে চলেছে। ডাক্তারের রিপোর্ট হাতে নিয়ে সে কাঁপছিল। প্রথম বিয়ের স্মৃতি এখন ভেতরে কোথাও ছিল। আদিত্য রিপোর্ট দেখল, তারপর নেহাকে দেখল এবং জিজ্ঞেস করল, ভয় লাগছে? নেহা নাড়ল। আদিত্য বলল, এখন তুমি একা নও। নেহা কেঁদে ফেলল। নেহার বাবা মাকে প্রথমবারের মতো পুরোপুরি নিশ্চিন্ত দেখাল। আদিত্যের মা যখন নাতির কথা শুনে কাঁদলেন, তখন আদিত্য বুঝল যে তার পৃথিবী পূর্ণ হয়েছে। একদিন নেহা আদিত্যকে জিজ্ঞেস করল যে যদি সেই রাতে তুমি ওই ফ্ল্যাটে না আসতে তবে কি হতো। আদিত্য কিছুক্ষণ ভাবল এবং বলল, হয়তো নেহা বেঁচে যেত, কিন্তু হয়তো সে নিজেকে কখনো চিনতে পারত না। নেহা তার দিকে তাকালো এবং বলল যে তারা দুজনে একে অপরের জন্য ঠিক সময়েই পৌঁছেছিল। আজও যখন আদিত্য গভীর রাতে বাড়ি ফেরে, তখন নেহা দরজা খুলতে খুলতে সেই একই কথা বলে যে খাবার গরম আছে, আর আদিত্য সেই একই উত্তর দেয় যে আজও অন্যের অপমান হবে না। জীবন তাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু তার আগে সব কিছু কেড়ে নিয়েছিল, আর হয়তো এই কারণেই আজ যা আছে তার মূল্য আছে। বন্ধুরা, ভালোবাসা আর সম্পর্ক টাকা দিয়ে নয়, মানবতা দিয়ে চলে। কঠিন সময়ে যে পাশে থাকে সেই আপন হয়, আর যখন মানুষ সাহস করে সিদ্ধান্ত নেয় তখন জীবন তাকে সঠিক জায়গায় পৌঁছে দেয়ই। যদি আপনার জীবনেও এমন কোনো মোড় আসে যেখানে সমাজ অন্য কিছু বলে, পরিস্থিতি অন্য কিছু দেখায়, আর মন অন্য কিছু বেছে নেয়, তবে আপনি কার সঙ্গ দেবেন? ভালোবাসা কি শুধুই সমতার পাল্লায় মাপা উচিত, নাকি মানুষের উদ্দেশ্য, পরিশ্রম এবং সততা বেশি গুরুত্বপূর্ণ? যদি আপনি নেহার জায়গায় হতেন, তবে কি আপনিও সেই একই সিদ্ধান্ত নিতে পারতেন? আর যদি আপনি আদিত্যের জায়গায় হতেন, তবে কি সমাজের খোঁটার সামনে দাঁড়িয়ে থাকতে পারতেন? কমেন্টে অবশ্যই জানান আপনার দৃষ্টিতে এই গল্পের সবচেয়ে শক্তিশালী চরিত্র কে ছিল এবং কেন। যদি গল্পটা আপনাকে কোথাও স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর এমনই সত্য এবং হৃদয়স্পর্শী গল্পের জন্য চ্যানেল সেভ সোসাইটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে আরও একটি সত্য গল্পের সঙ্গে।